আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সুপ্রিয় দর্শক, একুশে টেলিভিশনের যক্ষ্মা সচেতনতামূলক অনুষ্ঠান টিবি স্পটলাইটে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার মোসাম্মদ রোকসানা বেগম, লিভার বিশেষজ্ঞ, সোহরাওয়ার্দী হসপিটাল। আমাদের আজকের পর্ব শিশু যক্ষ্মা এবং ডায়াগনোসিস। যক্ষ্মা বাংলাদেশের জন্য সবসময়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রোগ। শিশুদের যক্ষ্মা আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ যে সমস্যাগুলো বড়রা খুব সহজেই বলতে পারে, শিশুরা কিন্তু সেগুলি বলতে পারে না। তাদের লক্ষণ, উপসর্গ সবই বাবা মা এবং ডাক্তারদের অগোচরে থেকে যায়। আর তাই শিশুদের যক্ষ্মার বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান অত্যন্ত জরুরি। আমরা আমাদের আজকের অনুষ্ঠানে দুইজন স্বনামধন্য শিশু বিশেষজ্ঞকে আমন্ত্রণ জানিয়েছি। এর মধ্যে একজন হচ্ছেন ডাক্তার আবিদ হোসেন মোল্লা, প্রফেসর অফ পেডিয়াট্রিক্স এবং সাবেক বিভাগীয় প্রধান, ঢাকা মেডিকেল কলেজ। আমাদের সাথে আরও আছেন ডাক্তার মোহাম্মদ জোবায়ের চিস্তি, জ্যেষ্ঠ বিজ্ঞানী ও বিভাগীয় প্রধান, জরুরি বিভাগ, আইসিডিডিআরবি। শিশু যক্ষ্মা ও ডায়াগনোসিস বিষয়ে আমরা এখন দেখব একটা ছোট্ট প্রতিবেদন। যক্ষ্মা রোগ নির্ণয়ে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির ঈর্ষণীয় সাফল্য থাকা সত্ত্বেও শিশু যক্ষ্মার নির্ণয়ে এখনও প্রচুর চ্যালেঞ্জ রয়েছে, যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হচ্ছে যক্ষ্মার পরীক্ষার জন্য শিশুদের কাছ থেকে যে কোনো ধরনের নমুনা সংগ্রহ। শিশুরা, বিশেষ করে 5 বছরের নিচের বাচ্চারা যেহেতু কফ বের করতে পারে না, তাই কফের বিকল্প নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করা হয়। তবে এসব নমুনা সংগ্রহ পদ্ধতি কিছুটা কঠিন এবং শিশুদের নমুনায় জীবাণুর পরিমাণ কম থাকায় টেস্টের ফলাফল খুব নির্ভরযোগ্য হয় না। শিশুদের মধ্যে যক্ষ্মা শনাক্তের হার বাড়াতে বিকল্প ও কার্যকরী পদ্ধতি ব্যবহার করা খুবই জরুরি। 2017 সালে আইসিডিডিআরবির মাইক্রোব্যাকটেরিওলজি ল্যাবে প্রথমবারের মতো যক্ষ্মা শনাক্তে জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে স্টুল বা মলের নমুনা পরীক্ষা শুরু করা হয়। পরবর্তীতে 2018 সালে ইউএসএআইডির অর্থায়নে আইসিডিডিআরবি ঢাকা শহরের 4টি হাসপাতালে ফুসফুসের যক্ষ্মা শনাক্তকরণে শিশুদের মলের নমুনা জিন এক্সপার্ট আলট্রা পরীক্ষা সংক্রান্ত একটি গবেষণা কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে ইউএসএআইডির অ্যালায়েন্স ফর কম্ব্যাটিং টিবি ইন বাংলাদেশ এসিটিবি অ্যাক্টিভিটির অধীনে 30টি জেলায় শিশুদের ফুসফুসের যক্ষ্মা নির্ণয়ে এই কার্যক্রম সফলভাবে পরিচালিত হচ্ছে। ইতোমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের গাইডলাইনগুলোতে এই পদ্ধতিকে সুপারিশ করেছে এবং বাংলাদেশ সরকারের জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি ন্যাশনাল স্ট্র্যাটেজিক প্ল্যান ও গাইডলাইনে এটি অন্তর্ভুক্ত করেছে। ল্যাবরেটরিতে কর্মরত মেডিকেল টেকনোলজিস্টদের এই বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে এবং জেলা পর্যায়ে সরকারি হাসপাতালগুলোতে শিশুদের যক্ষ্মা নির্ণয়ে স্টুলের জিন এক্সপার্ট পরীক্ষা শুরু হয়েছে। জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি আশা করছে খুব শীঘ্রই জাতীয় পর্যায়ে এই নব উদ্ভাবিত পদ্ধতি বাস্তবায়ন করে শিশু যক্ষ্মা নির্ণয়ে আমাদের যে চ্যালেঞ্জ তা অনেকাংশেই কমাতে সফল হবে। আমরা প্রতিবেদনটি দেখে নিলাম, আমরা চলে যাই মূল আলোচনায়। ডাক্তার আবিদ হোসেন মোল্লা স্যার, ওনার কাছে আমার প্রথম প্রশ্ন। আমরা জানি, ছোট থেকে শুনেও এসেছি, যক্ষ্মা হলে নেই রক্ষা, এবং যক্ষ্মা হলে আসলে আমরা সবাই অত্যন্ত চিন্তিত থাকি এটার চিকিৎসা নিয়ে, ডায়াগনোসিস নিয়ে, পথ্য নিয়ে। তো আমার প্রশ্ন হচ্ছে যে বড়দের যক্ষ্মা নিয়ে আসলে অনেক বেশি আলোচনা হয়, চিকিৎসা নিয়ে আলোচনা হয়, ছোটদের যক্ষ্মাও কি বড়দের মতো একইভাবে হতে পারে, একই অর্গান ইনভলভ হতে পারে বা একইভাবে প্রেজেন্ট করতে পারে কিনা? ধন্যবাদ। যক্ষ্মা একটা সংক্রামক রোগ। এক ধরনের ব্যাকটেরিয়া দিয়ে এই যক্ষ্মায় আক্রান্ত হয় এবং এই জীবাণুটা আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমাদের শ্বাসনালীর ভিতর দিয়ে লাংসে প্রবেশ করে। এবং বড়দের যক্ষ্মা হলে লাংস এবং শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেভাবে আক্রান্ত হয়, শিশুদেরও কিন্তু ঠিক তাই একইভাবে হয়ে থাকে। তবে এখানে যে জিনিসটা আপনি একটু আগে বলছিলেন যে বড়দের যারা সাফার করে, যারা রোগে শোকে ভুগে, তারা তাদের সমস্যাগুলো কিন্তু ভালোভাবে বলতে পারে এবং তাদের রোগ ডায়াগনোসিসের জন্যে যে সমস্ত স্পেসিমেনগুলো দরকার হয়, যেখানে আমরা জীবাণুটা আইডেন্টিফাই করার চেষ্টা করি, সেগুলো খুব অত্যন্ত সহজে পাওয়া যায়। পক্ষান্তরে বাচ্চাদের সমস্যাটা যেটা হলো,
তারা তাদের সমস্যাগুলো ওইভাবে বলতে পারে না গুছিয়ে, এবং অনেক সময় বাবা মায়ের ব্যস্ততার ভিতরে তাদের এই সমস্যাগুলো কিন্তু বাবা মাদের দৃষ্টিগোচর হয় না। এবং এর থেকে আরও বড় সমস্যা যেটা হয়, যখন বাবা মা বুঝতে পারে যে বাচ্চা অসুস্থ হয়ে গেছে, সে খেলাধুলো করছে না, খাওয়া দাওয়া করছে না, তার ওজন বাড়ছে না, তার জ্বর আসছে, তার কাশি হচ্ছে, এরকম হয়, তখন ডাক্তারদের কাছে যখন যায়, স্বাস্থ্যকর্মীর কাছে যখন যায় রোগটা নির্ণয় করার জন্য, তখন একটা ঝামেলা আরও লেগে যায়, আর একটা অস্বস্তি লেগে যায়। কারণ হলো ওই জীবাণুটা আইডেন্টিফাই করার জন্য আমাদের যে স্পেসিমেনটা দরকার, কফ দরকার, স্পুটাম দরকার, সেটা যত সহজে বড়দের পাওয়া যায় বাচ্চাদের সেটা আর পাওয়া যায় না। কারণ বাচ্চাদের লাংস আক্রান্ত হলে কিন্তু তাদের ফুসফুসের ভিতরে এই কফ তৈরি হয়, কিন্তু আমরা যেমন কফটা বের করে ফেলতে পারি বড়রা, শিশুটা ওরা পারে না। কি করে, ওরা মুখের মধ্যে আসলে ওরা গিলে খেয়ে ফেলে। তো এই জিনিসগুলো যেহেতু পাওয়া যায় না, সেই জন্যে শিশুদের যক্ষ্মা রোগ ডায়াগনোসিসের জন্য এই যে অস্বস্তিটা, এইটা কিন্তু চিকিৎসক সমাজে এটা বিরাজ করছে। এবং যতক্ষণ পর্যন্ত না আমরা এই স্পেসিমেনটা কালেক্ট করে এর ভিতরে জীবাণু আইডেন্টিফাই করতে পারবো, ততক্ষণ পর্যন্ত কিছু শিশু যক্ষ্মা একটা দৃষ্টির আড়ালে থেকে যাবে, রোগ ব্যাপ্তি লাভ করবে, এবং অনেক সময় দেখা যাবে এটা সমস্ত শরীরে ছড়িয়ে পড়েছে। তো সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে এই জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ডায়াগনোসিস অফ টিউবারকুলোসিস এবং চিলড্রেন, শিশুদের মধ্যে যক্ষ্মা রোগের রোগ নির্ণয় করা, এইটাই কিন্তু বিশাল একটা চ্যালেঞ্জ। পরবর্তী প্রশ্ন আমার ডাক্তার জোবের আহমেদ চিস্তি স্যারের কাছে, বাচ্চাদের যক্ষ্মা রোগ আমরা কেমন করে নির্ণয় করতে পারি? আমরা যখন বাচ্চাদের ক্ষেত্রে ডায়াগনোসিস করতে যাই যক্ষ্মাটা, তখনও ওই অস্বস্তিটা থেকে যায়। তো এই অস্বস্তি থেকে উত্তরণের জন্য আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের ন্যাশনাল টিউবারকুলোসিস প্রোগ্রাম আছে, তার মাধ্যমে আমাদের বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ পেডিয়াট্রিক পালমোনোলজি ফোরামের মাধ্যমে ন্যাশনাল একটা গাইডলাইন হয়েছে, যেটার মাধ্যমে আমরা বাচ্চাদের টিউবারকুলোসিস একটু সহজ উপায়ে করতে পারি। তো সেখানে দেখা গেছে যে 5 থেকে 6টা ক্রাইটেরিয়া আছে, যেখানে বাচ্চাদের কী ধরনের উপসর্গ থাকতে পারে, কী ধরনের সাইন থাকতে পারে, তারপর এক্সরের মাধ্যমে, তারপর আমরা মন্টক্স টেস্ট বলি সেটার মাধ্যমে, এবং বাচ্চাদের কোনো অ্যাডাল্ট টিবি পেশেন্টের সাথে সংস্পর্শে আসছে কিনা সেটার মাধ্যমে, এবং স্যার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বললেন যে স্পেসিমেন কালেকশনের মাধ্যমে। তো এই 6টা ক্রাইটেরিয়ার যে কোনো 3টা যদি থাকে কোনো রোগীর মাধ্যমে, বাচ্চাদের ক্ষেত্রে টিবি ডায়াগনোসিসের মাধ্যমে আমরা চিকিৎসা শুরু করে দিতে পারি। যেরকম স্পুটামটা আন্ডার 5 বাচ্চা যারা তারা প্রডিউস করতে পারে না, তাদেরকে আমরা স্পেশাল একটা টেকনিকের মাধ্যমে আমরা ইনডিউস স্পুটাম বলি, সেটা নেই। অথবা বাচ্চার স্যার যেটা বলেছেন যে বাচ্চার টিবির জীবাণুটা গিলে ফেলে হয়তো অন্ত্রের মধ্যে আসে, তো সেখান থেকে অন্ত্রের মধ্যে থেকে একটা জুস নিয়ে সেটা আমরা অ্যানালাইসিস করে দেখি। যদি কোনো কারণে এই দুইটার কোনোটাতেই আমরা না পাই, তখন আমাদের যে বাকি 5টা ক্রাইটেরিয়া থাকে, যে সিমটম ক্রাইটেরিয়া, সাইন, তারপর কারোর সাথে কন্ট্যাক্টে আসছে কিনা, অথবা তার এক্সরে টিবির কোনো এরকম ফাইন্ডিংস থাকে সেরকম আছে কিনা, অথবা এমটি টেস্ট, সেটা খুবই ইনডাইরেক্ট টেস্ট, যেটা পজিটিভ কিনা। এই 5টার যে কোনো যদি 3টা থাকে আমরা টিবি ট্রিটমেন্ট শুরু করে দিতে পারি। তো এইটা হলো আমাদেরকে বাংলাদেশ গভর্নমেন্টের মাধ্যমে, আমরা টিবির মাধ্যমে আমাদের বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন অ্যাজ ওয়েল এজ বাংলাদেশ পেডিয়াট্রিক পালমোনোলজি ফোরামের মাধ্যমে এই গাইডলাইনটা পেয়েছি, এবং এটা WHO 2006 সালের গাইডলাইন ছিল, সেখান থেকে আমরা অ্যাডাপ্ট করেছি। একই সাথে যে ICDDRBর যে USAID-এর মাধ্যমে যে টিবি অ্যালায়েন্সের যে প্রোগ্রামটা, তারা সারা দেশব্যাপী বাচ্চাদের যে 6টা ক্রাইটেরিয়া, একটা হলো স্পেসিমেন কালেকশন আর বাকি 5টা ক্লিনিক্যাল, এটার উপর জোর দিয়ে সারা দেশে ট্রেনিং করছেন, এবং বিভিন্ন পেশায় নিয়োজিত, বিশেষ করে আমরা যারা চিকিৎসক আছি, বিভিন্ন জায়গায় কাজ করছি, তারা অলরেডি স্যার বলেছেন যে এখানে চিকিৎসকরা জানেন, কিন্তু তাদেরকে আরও ট্রেনিং করি, তাদের জানাটা আরও রিএনফোর্স হবে। এবং অনেক সময় হয় কি যে আমাদের যারা চিকিৎসক আছেন তাদের এত বেশি রুগী দেখতে হয়, দেখা যায় যে টিবি রুগী তো যে কোনোভাবে প্রেজেন্ট করতে পারে। অনেক সময় যে দেখা যায়
যে ফোকাস সাইন সিমটম নিয়ে নাও প্রেজেন্ট করতে পারে, তখন আমরা দেখা যায় যে হয়তো একটা বাচ্চা নিউমোনিয়ার সাইন সিমটম নিয়ে আসলাম, তখন আমরা নিউমোনিয়ার উপরেই হয়তো গুরুত্ব দিই। তখন দেখা যায় যে এই সময় কমের জন্য আমরা নিউমোনিয়ার চিকিৎসা দিয়ে ছেড়ে দিই, হয়তো তার টিবি থাকতে পারে। সেই জিনিসগুলি আমরা অনেক সময় স্বল্পতার জন্য ওই সেটা ফোকাস থাকি না। তো এই জিনিসগুলি হলো এই আইসিডিডিআরবির অ্যালায়েন্সের মাধ্যমে, ইউএস অ্যালায়েন্সের মাধ্যমে হলো যে সারা দেশে ট্রেনিং চলতেছে, এবং এটাকে আরও আমাদের চিকিৎসকরা যেরকম সচেতনতা আছেন তাদের এই সচেতনতাটাকে আরও বাড়ানো হচ্ছে, বাড়ানোর মাধ্যমে টিবি ডিটেকশনটা বাড়ানো হচ্ছে। এবং আপনি জানলে খুশি হবেন যে আমাদের যে টিবি ডিটেকশন যে পর্যায়ে ছিল, এই আইসিডিডিআরবির এই প্রজেক্টের মাধ্যমে প্রায় 1.5 গুণ 2 গুণ প্রত্যেক জায়গায় বেড়ে গিয়েছে। ধন্যবাদ জোবায়ের আহমেদ চিশতি স্যার। আমরা খুব ক্লিয়ারলি জানতে পারলাম যে টিবি ডায়াগনোসিসের জন্য যে অস্বস্তির জায়গাটা, সেই জায়গাটা আমরা ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া এবং আরও কিছু ক্রাইটেরিয়ার মাধ্যমে ওভারকাম করতে পারি। সবসময় যে ব্যাকটেরিয়া পেতেই হবে এটা ইম্পর্টেন্ট না। এখানে কতগুলো জিনিস আমাদের জনগণের জন্য জানা দরকার। জি, কোন কোন উপসর্গ থাকলে একজন বাবা মা তার সেই অসুস্থ বাচ্চাকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন। আসলে স্যার আমার নেক্সট প্রশ্নও কিন্তু এটাই ছিল যে আমি জানতে চাচ্ছিলাম যে উনি বলেছেন যে আমি নিউমোনিয়া হিসেবে ট্রিট করছি, কিন্তু আমি আর দেখছি না যে ভিতরে যক্ষার জীবাণু আছে কিনা। সো আমি আসলে আপনার কাছে এখন এটাই জানতে চাইছিলাম যে যক্ষাটা ফুসফুসের টিবি খুবই কমন, তো বাচ্চাদের ক্ষেত্রে আসলে আর কোন কোন জায়গায় টিবি হতে পারে এবং আর কি কি স্পেসিমেন আমরা কালেক্ট করতে পারি, প্লাস বাবা মা কখন ডাক্তারের শরণাপন্ন হবেন? প্রথম যে জিনিসটা হলো যে আমরা রোগের লক্ষণ। জি, একটা বাচ্চা আছে, বাড়িতে আছে, সে গত 2 সপ্তাহ 3 সপ্তাহ হয়ে যাচ্ছে তার জ্বর যাচ্ছে না, জি, তার কাশি হচ্ছে, সে ক্ষুধামন্দ হয়ে গেছে, জি, গত 3 মাসের মধ্যে 2-3 মাসের মধ্যে তার ওজন বাড়ছে না, তার প্রাণ চাঞ্চল্য কমে গেছে। এবং বাবা মার সাথে কথা বলতে বলতে আমরা ওইটি জানতে চাচ্ছি যে আচ্ছা আপনার এই বাচ্চা যে এরকম অসুস্থ হলো, আপনার জানাশোনার মধ্যে বাড়ির ভিতরে হোক, বাইরে হোক, গ্রামে হোক, পাড়ায় হোক, এইখানে কি কোনো ফুসফুসে যক্ষা হয়েছে এইরকম কোনো রোগীর সংস্পর্শে আসছে কিনা? জি, তাহলে এইটা যদি থাকে, কারণ বাচ্চাদের যত টিবি হবে তার মেন সোর্স কিন্তু একজন প্রাপ্তবয়স্ক ফুসফুস যক্ষায় আক্রান্ত রোগী, তার সংস্পর্শে যদি আসে তাহলে ওই বাচ্চাটা কিন্তু ভয়ানক নজরদারির মধ্যে নিয়ে আসতে হবে। এবং তার যদি মানে রোগের নির্ণয়ের ক্ষেত্রে টিউবারকুলোসিস যদি ডায়াগনোসিস নাও হয়, তাহলে ধারণা করতে হবে যে ওই লোকের সংস্পর্শে আসছিল, সুতরাং কোনো না কোনোভাবে 1-2 জীবাণু ওর শরীরে চলে গেছে। তার জন্য কিন্তু একটা আলাদা গাইডলাইনের মাধ্যমে একটা টিবি প্রিভেন্টিভ থেরাপি কিন্তু দেওয়া হচ্ছে, যাতে করে এই বাচ্চাটা সাফার না করে। কারণটা হলো একটু আগে আমরা বলছিলাম যে টিবি শুধু ফুসফুসের ভিতরে কিন্তু সীমাবদ্ধ থাকে, ফুসফুসে আক্রান্ত হয়, কিন্তু সেটা যদি সঠিকভাবে চিকিৎসা না করা যায়, ইন কোর্স অফ টাইম সেটা ওখান থেকে রক্তের মাধ্যমে সমস্ত শরীরে ছড়িয়ে যায়, মাথার থেকে পা পর্যন্ত সমস্ত জায়গায় প্রায় ছড়িয়ে যায়। এবং সবথেকে ভয়াবহ হলো ব্রেনের টিবি, যেটাকে আমরা টিউবারকুলার মেনিনজাইটিস বলি। এবং ওখানে যদি আক্রান্ত হয়ে যায় তাহলে আপনি বুঝতে পারেন বাচ্চাটা মৃত্যুর ঝুঁকি বেড়ে গেল, তার নানাবিধ শারীরিক এবং মানসিক জটিলতা বেড়ে গেল, তার খিঁচুনি হয়ে গেল এবং সে মানসিক বিকলাঙ্গ হয়ে গেল। তো সুতরাং সেই পার্সপেক্টিভে এটা কিন্তু তারপরে আসে আমাদের গ্ল্যান্ড টিবি হয়। আমাদের শরীরের ভিতরে বিভিন্ন যে লিম্ফ গ্ল্যান্ডস থাকে এবং এইগুলো শরীরের প্রোটেকশনের জন্য খুবই জরুরি। এবং টিবি তাহলে লাংসের বাইরে যেটাকে বলা হয় সেটা হলো এক্সট্রা পালমোনারি। তো এক্সট্রা পালমোনারির মধ্যে মেন সাইট হলে গ্ল্যান্ডসগুলো, গলার চারিপাশে ফুলে যায়, বগলের মধ্যে ফুলে যায়, কুস্কির মধ্যে ফুলে যায়, পেটের মধ্যে সমস্ত জায়গায়, এবং ফুলে যায় পেটের মধ্যে হয়, নাড়িতে হয়, পেটের মধ্যে পানি চলে আসে, ফুসফুসের চারিপাশে পানি চলে আসে, হার্টের চারিপাশে যে পর্দা আছে ওর মধ্যে চলে আসে, বনে হয় না কোথায়, স্কিনে টিবি হয়। তো সুতরাং এই জায়গাগুলোতে সমস্ত জায়গায় হয়। তাহলে ওই সমস্ত জায়গায় আক্রান্ত হয়েছে কিনা সেগুলো কিন্তু আমরা তাদের হিস্ট্রি এবং ক্লিনিক্যাল এক্সামিনেশন করে বুঝতে পারি, এবং প্রকারান্তর এক্সরে বলি, আলট্রাসোনোগ্রাম করি, সিটি করি, বিভিন্ন জিনিস করে কিন্তু আমরা ওইখানে টিবি হয়েছে এরকম একটা সন্দেহ তালিকায় কিন্তু আমরা নিয়ে আসি। এবং সেখানে যদি কিছু স্পেসিমেন পাওয়া যায়, যদি গ্ল্যান্ড ফুলে তাহলে গ্ল্যান্ডের থেকে মাংস নিয়ে কিন্তু আমরা ওটাকে হিস্টোপ্যাথোলজি করে ডায়াগনোসিস করতে পারি, বায়োপসি করে। তারপরে যদি লাংসের চারিপাশে পানি জমে তাহলে সেই পানি বের করে সেখানেও কিন্তু টিবি জীবাণু উপস্থিতি আমরা বের করে ফেলতে পারি, পেশাবের ভিতরে বের করে ফেলতে পারি, পেটের মধ্যে যে পানি জমে সেখান থেকেও আমরা বের করতে পারি। অনেক সময় যদি বোনের মধ্যে হয় তাহলে সার্জন সেই বোনের ওখান থেকে স্ক্র্যাপিং করে সেখানকে টিস্যু নিয়ে তার ভিতরে কিন্তু জীবাণু আইডেন্টিফাই করে। সুতরাং
যেহেতু মূলত টিবিটা বেশিরভাগ ক্ষেত্রে লাংস হয়, সুতরাং আমরা কাশির পরে জোর দেই বেশি। স্টোমাকের যে পানিটা, জুসটা, জি গ্যাস্ট্রিক ল্যাভাস বলে, গ্যাস্ট্রিক লেভেল, জি তারপরে ইনডিউসড স্পুটাম বলে। জি তো এগুলোর ভিতর তো আমরা করি, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমরা অন্যান্য জায়গায় ইনভলভ হয়েছে কিনা সেখানকার স্পেসিমেন নিয়েও কিন্তু আমরা টিবি ডায়াগনোসিস করতে পারি। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার কাছে আমরা আবারও ফিরব। সুপ্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম মূল আলোচনায়। যাচ্ছি চিস্তি স্যারের কাছে। আমি আপনার কাছে জানতে চাইবো, আইসিডিডিআরবি তো অনেক রকমের কার্যক্রম পরিচালনা করছে অলরেডি, তো এই যে বিভিন্ন রকম ডায়াগনোসিসের পদ্ধতিগুলি, এটা কি বাংলাদেশের সব জায়গায় অ্যাভেলেবল? আমরা আইসিডিডিআরবিতে যে গবেষণা করছি শুধু সেটার মাধ্যমেই বাংলাদেশে যে সব কিছু অ্যাভেলেবল তা না। বাংলাদেশ গভর্নমেন্ট অলরেডি বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় যক্ষা ডায়াগনোসিসের জন্য, স্পেশালি বাচ্চাদের যক্ষা ডায়াগনোসিসের জন্য যা যা দরকার তার অলমোস্ট সব কিছুই অ্যাভেলেবল করেছেন। তার মধ্যে জিন এক্সপার্ট মেশিন এবং জিন এক্সপার্ট মেশিন চালানোর জন্য যে কার্ট্রিজ, সেটা এক্স রে মেশিন, তারপর হলো যে এমটির রিয়েজেন্ট, তো এই জিনিসগুলি অলরেডি অ্যাভেলেবল আছে। নতুন যে কিছু ডায়াগনস্টিক্স ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আমাদেরকে রিকমেন্ডেশন করেছেন এবং আমাদের ন্যাশনাল গাইডলাইনে যেগুলি এসেছে এই গত বছর, তার মধ্যে সব কিছু এখনও অ্যাভেলেবল হয় নাই। শুধু তার মধ্যে একটাই যে স্টুলটা আমাদের ন্যাশনাল টিবি প্রোগ্রামের মাধ্যমে অলরেডি আমাদের গাইডলাইনে এসেছে, কিন্তু প্রত্যেকটা জায়গায় স্টুলের পরীক্ষাটা এখনও অ্যাভেলেবল করা হয়নি। কিন্তু এটা যদি করা হয় তাহলে আমাদের টিবি ডায়াগনোসিসটা আরও সহজতর হবে। রিসেন্টলি যে রেকমেন্ডেশনটা এসেছে এটা হলো আমরা জিন এক্সপার্ট মেশিনটা অ্যাভেলেবল করেছি, তো এটাকে বলা হয় যে এক্সপার্ট আলট্রা। আমরা কনভেনশনাল যে এক্সপার্ট করি সেটাতেও প্রায় 10 টাইমস মোর সেন্সিটিভ এটা টেস্টটা। তো একই মেশিনের মাধ্যমে করা হয়, শুধুমাত্র কার্ট্রিজটা চেঞ্জ করা হয় এবং এটা যেহেতু একটা নন ইনভেসিভ প্রসিজিওর, যে অনেক সময় মনে করা হয় যে আমরা যেটা স্পুটাম ইন্ডাকশন করি বা গ্যাস্ট্রিক লাভার যেটা স্যার বলেছেন, যেটা আমরা বাচ্চাদের থেকে নেই, সেক্ষেত্রে দেখা যায় প্রায় 3 থেকে 4 ঘন্টা না খাওয়ায় রাখতে হয়। তো সেক্ষেত্রে যারা পুষ্টিহীন বাচ্চা তাদের জন্য একটু অনেক সময় হাইপোগ্লাইসেমিয়া হওয়ার চান্স থাকে। তো যদিও আমরা পাই না, কিন্তু ওই চান্সগুলি ওই স্টুলের ক্ষেত্রে আর থাকে না। সেটা আমার জন্য একটা সহজ পদ্ধতি। তো আশা করি যে আগামী 2-1 বছরের মধ্যে বাংলাদেশ গভর্নমেন্ট ওই উপজেলাগুলিতে এই স্টুলের জেন এক্সপার্ট আলট্রা আর যে কার্ট্রিজগুলি সেগুলি অ্যাভেলেবল করবেন। কিন্তু এটা ঢাকা শহরে অ্যাভেলেবল, যে আইসিডিডিআরবি মাধ্যমে এটা অ্যাভেলেবল করা হয়েছে, ঢাকা শহরে সম্ভব। এবং কিছু শহরে যে সব জায়গায় আইসিডিডিআরবির এই ইউএসটিবি অ্যালায়েন্সের মাধ্যমে যে গবেষণাগুলি চলছে সেই সব জায়গায় অ্যাভেলেবল করা হয়েছে। কিন্তু এটা পরবর্তীতে বাংলাদেশ গভর্নমেন্টের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় অ্যাভেলেবল করা হবে। আসলে বাচ্চাদের জন্য তো গ্যাস্ট্রিক লেভেজের চাইতে স্টুল কালেক্ট করাটা অনেক বেশি সহজ। তো যদি এটা সত্যি সত্যিই সারা দেশে অ্যাভেলেবল করা যায়, আমার মনে হয় যে বাচ্চাদের যক্ষা ডায়াগনোসিসটা অনেক বেশি সহজ হয়ে যাবে। ফিরে যাচ্ছি মোল্লা স্যারের কাছে। স্যার, যে কোনো ডিজিজ নির্মূলের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কিন্তু জনসচেতনতা। বাচ্চাদের যক্ষা নির্ণয় ডায়াগনোসিসের ক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধির জন্য আমরা কি করতে পারি? এটাকে বলে পার্টনারশিপ ইন ম্যানেজমেন্ট। জি, আমি চিকিৎসা দিব আর জনগণ যার জন্য দিব সে যদি পার্টিসিপেট না করতে হবে না। জনগণকে পার্টিসিপেট করতে হলে তাকে বিষয়টা বুঝতে হবে এবং সে বোঝানোর দায়িত্ব আমাদেরই। তো আমরা টিবির, কিন্তু আমাদের দেশে অনেক টিবি আছে, আমাদের দেশে অনেক অ্যাডাল্ট টিবি আছে। সুতরাং এই আপনি যে কথা শুরুতে বলেছিলেন যে সেই বোঝার বয়স থেকে আপনি টিবি কথা শুনিয়েছেন, যার নাই যক্ষা তার নাই রক্ষা, কিন্তু এখন কিন্তু রক্ষা আছে। এই জিনিসটা কিন্তু মানুষকে আশ্বস্ত করতে হবে। এখন চিকিৎসা অনেক সহজ হয়ে গেছে, কিন্তু চ্যালেঞ্জটা কোথায়? আমাকে ওই কথাটা বলতে হবে যে আপনি যক্ষা নিয়ে চিন্তা করবেন না, আপনার বাচ্চাকে ভ্যাকসিন দিবেন, ভ্যাকসিনের মাধ্যমে যতটুকু প্রোটেকশন হয় হোক, এবং যখনই আপনার বাচ্চার ভিতরে রোগে আক্রান্ত হওয়ার কোনো সাইন সিমটমস পাবে, এই বিষয়টা নিয়ে উদাসীন থাকবেন না। বাচ্চার প্রায়োরিটিটাকে গুরুত্ব দিবেন, দিয়ে আপনি স্বাস্থ্যকর্মীর কাছে যেয়ে আপনার কথাগুলো বলবেন, রোগ নির্ণয় করতে হবে। যদি তার যক্ষা হয়, যক্ষার চিকিৎসা পূর্ণ মাত্রায় নিতে হবে। নানার বাড়ি দাদার বাড়ি গেছে বলে একদিন বন্ধ হবে না, আনইন্টারাপ্টেড। যদি যক্ষা রোগ নির্ণয় না হয়
অথচ টিবিতে আক্রান্ত একজন অ্যাডাল্টের সংস্পর্শে এসেছিল, আসে। তার জন্য গাইডলাইন চিকিৎসা আছে 3 মাসের। 3 মাস। আপনি কোনোটার থেকে এসকেপ করতে পারবেন না। আর আপনি যদি করেন তাহলে এই বাচ্চাটার টিবি ভালো হবে না, সে ভালো হবে না, ওখানে আটকাই গেল না, এটার আরও জটিলতা হবে। রক্তের মাধ্যমে সমস্ত শরীরের ভিতরে ছড়িয়ে পড়বে, ব্রেনের মধ্যে টিবি হবে, আপনার বাচ্চা শারীরিকভাবে মানসিকভাবে পঙ্গু হয়ে যাবে। এই কথাটা ভালো করে আমাদের উচ্চারণ করতে হবে জি। এবং সেই কথাটা আমাদের রেডিও টেলিভিশন আছে, কিন্তু এখন টেলিভিশন রেডিও শোনে না, সবাই মোবাইলের মধ্যে দেখে, সোশ্যাল মিডিয়ার মধ্যে দিতে হবে। এবং এটা যদি আমরা দেই, জিনিসটা যদি জনগণের মধ্যে চলে যায়, তাহলে সচেতনতা অবশ্যই বাড়বে। এবং এটা যদি আমরা জনগণকে সম্পৃক্ত না করতে পারি, তাহলে আমাদের সমস্ত ট্রেনিং এবং এটা ওটার সব কিছু বৃথা চলে আনইউজ যাবে। থাকবে। জি। আমার মনে হয় যে এটা আমাদের করতেই হবে। আমরা তো সচেতনতা, ডায়াগনোসিস সবকিছু নিয়ে আলোচনা করলাম, তাহলে বাকি থাকে ট্রিটমেন্ট। জি। তো স্যার, আমি জানতে চাইবো যে যক্ষ্মার ট্রিটমেন্ট নিয়ে এবং স্পেশালি বাচ্চাদের যক্ষ্মার ট্রিটমেন্ট নিয়ে নতুন কোনো আপডেট আছে কিনা? যক্ষ্মার জন্য ব্যবহৃত যে ওষুধগুলো ছিল সেটা লম্বা সময় 12 মাস, জি জি 14 মাস, 1.5 বছর খাইতে হতো। জি এবং ওই ওষুধগুলো এমন ছিল যে খেলে তার পার্শ্ব প্রতিক্রিয়া ছিল অনেক। জি সুখের কথা হলো এখন যে সমস্ত ঔষধগুলো টিবির চিকিৎসায় ব্যবহার করা হয়, সেগুলো আমি বলছি না 100% ত্রুটিমুক্ত, তবে বলা যায় নিয়ারলি 100% ত্রুটিমুক্ত। আচ্ছা। সাইড এফেক্টস খুবই কম, খুবই কম। আর একসময় হতো গায়ে র্যাশ হতো, অ্যানাফাইল্যাক্সিস বলতো, স্টিভেন জনসন সিনড্রোম বলতো, জি এই সমস্ত এখন আমরা শুনিই না, দেখিও না। সুতরাং জনগণকে এটা আমরা আশ্বস্ত করব যে টিবির যে বর্তমানে প্রচলিত যে ওষুধগুলো আছে সেগুলো বাচ্চাদের জন্য সেফ, আচ্ছা নাম্বার 1। কিন্তু কন্ডিশন একটাই, যে একদিন খাইবো 3 দিন খাইবো না, একটু ভালো লাগছে 2 দিন বন্ধ করি, এটা আচ্ছা। হবে না, পূর্ণ মাত্রায় দিতে হবে। শুধু ব্যতিক্রম আছে কয়টা জায়গায়, যদি টিবিটা ব্রেনের মধ্যে হয় তার জন্য লম্বা সময়, মিনিমাম 1 বছর থেকে 1.5 বছর চিকিৎসা। যদি বনে টিবি হয়, কিডনিতে টিবি হয়, অন্য জায়গায় টিবি হয়, তাহলে দীর্ঘমেয়াদী চিকিৎসা দিতে হবে। কিন্তু আবার বলছি কন্ডিশন একটাই, ওষুধ বন্ধ করা যাবে না। আর 2 নম্বর হলো, যদি কোনো ওষুধ খেয়ে বাচ্চাদের কোনো সাইড এফেক্টস হয়, সেটা খুবই কম, অনেক সময় জন্ডিস হতে পারে, তাহলে সেক্ষেত্রে যে চিকিৎসক তার বাচ্চার চিকিৎসা করছে ওনাকে রিপোর্ট করলে গাইডলাইনের ভিতরে কি করতে হবে স্টেপ বাই স্টেপ সব লেখা আছে, আচ্ছা, ওটা ফলো করলে পরে এটা সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি। দুইজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। দর্শক, আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে, সেই পর্যন্ত ভালো থাকবেন।